আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার প্রমিত আমিনুল পরশ। আজকে আমি আলোচনা করব যে ফৌজদারি মামলায় একজন বাদীর আসলে দায়িত্বগুলো কি, কি? তো ফৌজদারি মামলায় ফার্স্ট কে বাদী হইতে পারে? বাদী হইতে পারে যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ হইছে, মানে যে ভিকটিম আ সে, অথবা তার কোনো আত্মীয়, অথবা এমন কোনো ব্যক্তি যে এই ফৌজদারি অপরাধটা হতে দেখছে, সেখানে সে উপস্থিত ছিল। তো একজন বাদী যখন মামলা রুজু করে, সেটা থানায় হোক আর আদালতে হোক। থানায় হলে সে প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে এই মামলা রুজু করে। আর যখন আদালতে মামলা রুজু করে, তখন সে নালিশি দরখাস্তের মাধ্যমে মামলা রুজু করে। তো এই ২ টা ক্ষেত্রেই তাকে একটা গুরুত্বপূর্ণ সময় সে পার করে, যখন এই জিনিসটা সে প্রিপেয়ার করে। এই সময় যদি সে খুবই সচেতন না হয়, তাহলে দেখা যায় পরবর্তীতে সে এই মামলায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারে না। তো এর একটা আমি উদাহরণ দিই, যেমন বাদীর ক্ষেত্রে বিরুদ্ধে ৩২৬ মানে পেনাল কোডে ৩২৬ মানে হচ্ছে মারামারি হয়েছে, তাকে মারধর করা হয়েছে, গুরুতরভাবে মারধর করে আঘাত করা হয়েছে। এখন সে এটার এফআইআর বা নালিশি দরখাস্ত লিখবে। তো যেকোনো মামলায় তার কিছু সাক্ষীর দরকার। তো এই ক্ষেত্রে বাদীকে অবশ্যই খেয়াল করতে হবে যে সে যাদেরকে সাক্ষী হিসেবে মানতেছে, তারা আসলে এই ঘটনা সম্পর্কে সঠিকভাবে জানে কিনা, এবং জানলেও তারা পরবর্তীতে সাক্ষী যখন ডাকা হবে কোর্টে, তখন বা তদন্তের সময় সুন্দরভাবে তাদের সাক্ষ্যটা দিতে পারবে কিনা, এরকম মানুষকে তাকে নির্বাচন করতে হবে। ১। ২ নাম্বার হচ্ছে, তার বিরুদ্ধে যে এই অপরাধটা ঘটলো, যদি এখানে ৫ জন আসামি হয় বা ৬ জন আসামি হয় বা একের অধিক হয় বা একজনই হয়, কে তাকে কিভাবে আঘাত করলো, এই স্পেসিফিক ভাবে এগুলো বলা। শুধু এইভাবে না বলা যে আ আমাকে সবাই মিলে মারধর করছে। এইটা আসলে পরবর্তীতে অপরাধীদেরকে সাজা দেওয়ায় মানে নানান ধরনের আ ঝামেলা তৈরি করে। যেমন এখানে যদি বলে ১ নাম্বার, লেটস সে যে তাকে আসলে ৫ টা আঘাত করা হইছে। মাথায় ২ টা, ডান হাতে, বাম হাতে, ডান পায়ে, বাম পায়ে। সে যদি এখানে এরকমভাবে নির্দিষ্ট লিখে দেয় যে ১ নাম্বার আমার মাথায় আঘাত করে, ২ নাম্বার আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, ৩ নাম্বার আমার ডান হাতে রড দিয়ে বাড়ি মারে, ৪ নাম্বার পাশ দিয়ে আমার বাম হাতে বাড়ি মারে। মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সে স্পেসিফিক ভাবে আলাদা করে এলিগেশনটা দেয়, বা সে যতটুকু দেখেছে, যতটা স্পষ্টভাবে সে প্রাথমিক তথ্য বিবরণী অথবা নালিশি দরখাস্তে দিতে পারে, সেটা পরবর্তীতে তার মামলা সাজা দেওয়ার ক্ষেত্রে, অপরাধীদের সাজা দেওয়ার নিশ্চিত করতে খুব বেশি সাহায্য করবে। আরো একটা ব্যাপার হচ্ছে, এবং যদি ধরেন রাতের বেলায় এই ঘটনাটা ঘটে, সেই রাতের অন্ধকারে আসামিদেরকে চিনল কিভাবে, কে কিভাবে, এই জিনিসটা তাকে উল্লেখ করা। যে রাস্তায় হয়তোবা আমাকে রাস্তার উপর বসে মারছে, যেখানে রাস্তার পাশে লাইট পোস্ট ছিল, সেই লাইটের আলামে দেখতে পাই ১ নং আসামি আমাকে অমুক ভাবে আঘাত করে। তো তাকে ৩ টা জিনিস খেয়াল রাখতে হচ্ছে। একটা হচ্ছে কে তার সাক্ষী হবে, কে কিভাবে তাকে মেরেছে, স্পেসিফিক এলিগেশন গুলো উল্লেখ করা। ৩ নাম্বার হচ্ছে যে সে কিভাবে এই স্পেসিফিক এলিগেশন গুলো আইডেন্টিফাই করলো, সেটা উপস্থাপন করা। আরো একটা জিনিস তাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সে যদি সাপোজ তাকে শনিবার দিন মারছে, সে যে মামলা করতেছে আদালতে ১০ দিন পর, এই যে ঢিলে, এই যে সময় ক্ষেপণটা সে কেন করেছে, কেন এত দেরি হলো তাকে আদালতের সম্মুখে আসতে, এই জিনিসটা তাকে কারণটা সুন্দরভাবে তুলে ধরতে হবে। তাহলে তার এই মামলাটা স্ট্রং হবে এবং আসামিদেরকে সাজা দেওয়া নিশ্চিত করতে খুবই সাহায্য করবে। যখন আদালতে মামলা রুজু হয়ে গেল বা থানায় মামলা রুজু হয়ে গেল, নেক্সট স্টেপটা কি পারে? নেক্সট স্টেপ হচ্ছে তদন্ত কর্মকর্তার সাথে তার যোগাযোগ রাখা। তদন্ত কর্মকর্তার যদি কোন ডকুমেন্টস
দরকার হয় বা সাক্ষীদের সাক্ষ্য নেওয়া দরকার হয়, সেগুলো যেন সে কমিউনিকেশন সুন্দরভাবে করতে পারে। মানে তদন্ত কর্মকর্তা তদন্তে যাতে কোনো ধরনের ব্যাহত না হয় সেটা খেয়াল রাখা। এবং তারপরের স্টেপ হচ্ছে যখন তদন্ত প্রতিবেদনটা আসবে সেটা তুলে পড়ে দেখা যে তার কথাগুলো সুন্দরভাবে তদন্ত কর্মকর্তা উপস্থাপন করেছে কিনা। না হলে সে তদন্ত প্রতিবেদন যেদিন আমলে নিবে বা শুনানি হবে সেটার উপরে, সেদিন যেন সে আদালতে নারাজি দরখাস্ত দিতে পারে এবং সেই দরখাস্ত যেন সুন্দরভাবে উল্লেখ করতে পারে কেন সে এই তদন্ত প্রতিবেদনটা প্রপার হয় নাই এটা মনে করছে। আর যদি তদন্ত প্রতিবেদন তার ভালো লাগে এবং প্রপার হয় এবং এটা যদি আদালতে দাখিল হয়, পরবর্তীতে আদালত তদন্ত প্রতিবেদনটা আমলে নিয়ে চার্জ ফ্রেম করলো। চার্জ ফ্রেমের পরে বাদীর নেক্সট স্টেপ হচ্ছে একজন সুদক্ষ ক্রিমিনাল লয়ার যে সুন্দর করে জেরা করতে পারে এরকম একজন লয়ারকে এবং সাক্ষ্য নিতে পারে এরকম একজন লয়ারকে অ্যাপয়েন্ট করে। কারণ একটা মামলা যদি সুন্দরভাবে সাক্ষ্য উপস্থাপন না হয় এবং আপনি যদি প্রতিপক্ষের সাক্ষীকে সুন্দরভাবে জেরা না করতে পারেন, তাহলে আপনার মামলায় প্রপার যে রেমিডিটা আপনি পাবেন না। এবং ফাইনালি আর্গুমেন্ট স্টেজে যে তার সব খেয়াল করা যে প্রপার জিনিসটা সাক্ষ্যর মাধ্যমে উঠে আসছে কিনা। আরো একটা জিনিস আমি আমার এই ছোট্ট ক্রিমিনাল লয়ার জীবনে আমি যেটা দেখেছি হচ্ছে লোয়ার কোর্টে অনেক সময় দেখা যায় যে ম্যাজিস্ট্রেটই কোশ্চেন জিজ্ঞেস করে এবং ম্যাজিস্ট্রেটের পাশে যে থাকে বেঞ্চ অফিসার উনি টাইপ করেন। তো টাইপিং শেষে কি হয়, সাক্ষী যখন চলে যাবে তখন সে সাইন করে যায় যে সে এই সাক্ষ্য দিল। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় কি সাক্ষী পড়ে না যে এই মাত্র সে কি সাক্ষী বললো। দেখা যায় যে বেঞ্চ অফিসার যে পেশকার যে টাইপ করতেছে সে অনেক কিছু মিসিং করে চলে যায়। যেমন ওইভাবে হয়তো বলছে যে অমুকে ডান হাতে আমাকে লাঠি দিয়ে মারে, দেখা গেল এই স্পেসিফিক এলিগেশনটাই ওই টাইপার ঠিক মতন ভাবে লেখলো না এবং এটা না দেখে না পড়েই সাক্ষী সাইন করে চলে গেল এবং পরবর্তীতে সে কিন্তু ক্লেম করতে পারলো না যে না আমি কিন্তু ওই কথাটা বলছি। এই জিনিসটা যে আপনার লয়ার থাকবে তাকেও খেয়াল রাখতে হবে, যে সাক্ষ্য দিবে তাকেও আপনাকে বুঝাই দিতে হবে যে তোমাকে যখন সাইন করতে পারবো তুমি পড়ে দেখবা যে তুমি যা বলছো তাই সঠিকভাবে লেখা আছে কিনা। তো আশা করি বাদী তার দায়িত্বগুলো কি এটা সুন্দরভাবে বুঝতে পারছে। কাজে আপনার ক্ষেত্রে যদি কোনো এগেনস্টে যদি কোনো ক্রিমিনাল অপরাধ হয় এবং আপনি যদি কোনো মামলার বাদী হন, তাহলে অবশ্যই এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন যাতে আপনি আপনার যে ক্রিমিনাল মামলাটা আপনি করেছেন সেই মামলা আসামিদেরকে আপনি যথাযথভাবে শাস্তি দিতে পারেন। ধন্যবাদ।